নমস্কার, অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। আমার নাম মিনতি। এই গল্পটা আমার মেয়ে অনুকে নিয়ে। আমি মনোহরপুরের একটা ছোট্ট শহরের বাসিন্দা। আমি বিধবা হওয়ার পর আমার মা বাবা আমার দ্বিতীয় বিয়ে এমন একজন লোকের সাথে দেয় যার আগে থেকেই একটা ছেলে ছিল। আমারও একটা মেয়ে ছিল। আমার বিয়ের পর আমার ছেলে আর মেয়ে একই ঘরে শুতো। আমার মেয়ে রোজ তার বিছানার চাদর পাল্টাতো। সে লুকিয়ে লুকিয়ে চাদরটা কাচতো। সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তো। সে খুব দুর্বল হয়ে গেছিল। একদিন আমি ভোরবেলা উঠে আমার মেয়ের ঘরে চলে যাই। ঘরে আমার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের দরজা হঠাৎ খুলতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমার বিয়ের 2 বছর পরে আমি বিধবা হয়েছিলাম। তখন আমার বয়স 20 বছর ছিল, কারণ আমার মা বাবা 18 বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার বারবার মনে হতো যে আমি তাদের কাছে একটা বোঝা। তারা আমাকে নিজের মেয়ে মনে করতো না। আমি জন্মাবার পর আমার মা খুশি হয়নি। আমার বাবা একটা ছেলে চেয়েছিল, তাই হয়তো আমি হওয়াতে বাবা খুশি হয়নি। বাবা সব সময় আমার থেকে দূরে থাকতো। বাবা আমাকে নিজের সন্তানের মতন ভালোবাসতে পারেনি। উনি আমাকে দেখলেই রেগে যেতেন। আমাদের পরিবারে দ্বিতীয় বিয়ে করার নিয়ম ছিল না, তাই বাবা আর বিয়ে করতে পারেননি। সেই কারণে বাবার আমার ওপর খুব রাগ ছিল, তাই বাবা তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমার স্বামী একটা সরকারি স্কুলে পড়াতেন। আমাদের একটা 3 বছরের মেয়ে ছিল। একদিন হঠাৎ স্কুল থেকে ফেরার পথে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয় আর তিনি মারা যান। আমার স্বামী মারা যাওয়ার পর আমার দিন খুব কষ্টে কেটেছিল। আমার উপর অনেক দায়িত্ব এসে পড়েছিল। কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়িও আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আমি তাদের ওপর একটা বোঝা হয়ে উঠেছিলাম। তারা তার ছেলের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করতেন। তারা এমন করতেন যেন আমি তাদের ছেলেকে মেরে ফেলেছি। আমিও চুপচাপ আমার মা বাবার বাড়িতে চলে আসি। মা বাবার কাছে তো আমি আগে থেকেই একটা বোঝা ছিলাম। আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদতাম। কিছুদিন পর আমার মা বাবা আমার আবার বিয়ে দিয়ে দেন। এবার তারা এমন একজন লোকের সাথে আমার বিয়ে দেন যার আগে একটা বিয়ে ছিল। তার একটা ছেলে ছিল আর আমারও একটা মেয়ে ছিল। আমাদের দুজনের অবস্থা একই রকম ছিল, তাই আমাদের বিয়ে হয়ে যায়। না হলে তখন আমার জন্য কোনো ভালো সম্বন্ধ আসছিল না। তার ছেলে আমার মেয়ের থেকে 1 বছরের ছোট ছিল। তার ছেলের নাম ছিল অভি আর আমার মেয়ের নাম ছিল অনু। আমরা 4জনে মিলে সুখের সংসার করতে লাগি। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। এখন আমার মেয়ের বয়স 16 বছর আর অভির বয়স 15 বছর। এখন অভির বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। উনি অনেক দিন ধরেই রোগে ভুগছিলেন। ওনার অনেক রকমের অসুখ ছিল। উনি চলে যাওয়ার পর বাড়িটা খুব ফাঁকা হয়ে গেছিল। আমাদের নিজের বাড়ি ছিল, তাই ভাড়া দেবার চিন্তা ছিল না। আর আমাদের বাড়িতে একটা ছোট্ট দোকান ছিল। একদিন আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনতে পাই, যেটা শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি যে আওয়াজটা অভির ঘর থেকে আসছিল। আমি দৌড়ে অভির ঘরে গিয়ে পৌঁছই। সেখানে গিয়ে দেখি অভির ঘরের ছাদটা ভেঙে পড়েছে। আমার ভয় হয় যে অভি ছাদের নিচে চাপা পড়ে যায়নি তো। আমি একটু কাছে গিয়ে দেখলাম যে সে সেখানে নেই। ও হয়তো বাথরুমে গেছে। ও খুব জোর বেঁচে গেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে অভি ঠিক আছে। ওর কিছু হয়ে গেলে আমি ওর স্বর্গীয় পিতাকে কি করে মুখ দেখাতাম। কিন্তু আমাদের কাছে এখন এত টাকাও নেই যে আমরা অভির ঘরটা মেরামত করতে পারবো। আমি ঘরটা যেমন আছে সেরকম রেখে দিলাম। আমি গিয়ে রান্নাঘরে আমার বিছানা করলাম আর ছেলে মেয়েকে ঘরে শুতে বললাম, কারণ বাইরে খুব ঠান্ডা ছিল। আমার ঘরে একটাই বিছানা ছিল যেখানে দুজন খুব কষ্টে শুতে পারত। আমার ছেলে আর মেয়ে দুজনকেই এখন একই ঘরে শুতে হতো। একদিন সকালে অভি তাড়াতাড়ি উঠে জলখাবার খেতে চলে আসে, কিন্তু অনু তখনও ঘুমোচ্ছিল। এতে আমি অবাক হই, কারণ অনু রোজ ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে। আজ ও এত বেলা অবধি ঘুমোচ্ছে কেন? আমি অনুকে ডাকি, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না। তারপর আমি তার ঘরে গিয়ে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে আমি খুব ঘাবড়ে যাই। আমি অভিকে বলি তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আনতে। ডাক্তার এসে বলে যে অনু খুব দুর্বল, ওর শরীরে রক্ত কমে গেছে। তাকে দিয়ে কোনো ভারী কাজ করানো ঠিক হবে না। তাকে এখন আরাম করতে দেওয়া উচিত। ভালো করে খাওয়া দাওয়া করলে ও ঠিক হয়ে যাবে। অনুর যখন জ্ঞান ফেরে তখন আমি ওকে জিজ্ঞেস করি, তোর কি হয়েছে? অনু বলে, জানি না কি হয়েছে। আমি বসেছিলাম, হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল। আমি বলি, তুই বিশ্রাম নে, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। এই বলে আমি রান্নাঘরে চলে যাই। যখন আমি খাবার নিয়ে তার ঘরে আসি তখন দেখি অনু বিছানার নেই, আর বিছানার চাদরটাও নেই। আমি ঘরের বাইরে গিয়ে দেখি অনু সেই চাদরটা কাচ্ছে। আমি ওকে বলি, তুই এখন চাদর কাচ্ছিস কেন? ডাক্তার তোকে আরাম করতে বলেছে।
এখনই ওঠ ওখান থেকে, আর নিজের ঘরে যা, গিয়ে কিছু খেয়ে নে। অনু বলে, না মা, এখনই চাদর কাচার দরকার। তুমি তো জানো আমাদের বাড়িতে আর কোথায় চাদর আছে, এটা না কাচলে রাতে বিছানায় কি পাতবো। আমি বলি, চাদরটা তো অতটা নোংরা হয়নি যে আজকেই কাচতে হবে। হঠাৎ তো চাদর কাচার ভূত মাথায় চাপলো কেন? তুই ওঠ এখান থেকে, চাদরটা আমি কেচে দেবো। কিন্তু সে আমার কথা শুনলো না। সে নিজেই চাদরটা কেচে সেটাকে ছাদে শুকোতে দিতে গেল। তারপর সে এসে জল খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে যায়, আর অভিও কাজে বেরিয়ে যায়। অভিকে আমি ম্যাট্রিক পর্যন্ত পড়াতে পেরেছিলাম। ও একটা কাপড়ের দোকানে কাজ করতো আর সারাদিন খুব খাটতো। আমাদের নিজের দোকানটা আমি একাই চালাতাম। আমাদের দোকানে বাচ্চারাই বেশি আসতো। সেদিন অভি বাড়ি ফিরে বলে সে বাইরে থেকে খেয়ে এসেছে। সে দেরি করে বাড়ি ফিরেছিল। অনু আগেই ঘুমিয়ে পড়েছিল। অভি ঘরে গিয়ে শুয়ে পড়ে আর আমি রান্নাঘরে বিছানা পেতে শুয়ে পড়ি। জায়গা বদলের কারণে আমার ঘুম আসছিল। আমার স্বামীর কথা মনে পড়ছিল। আমার দ্বিতীয় স্বামী আমার খুব খেয়াল রাখতেন। তিনি আমাকে কখনো আগের বিয়ে নিয়ে কথা শোনাতেন না। আমার মেয়েকেও তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। আমিও অভিকে নিজের ছেলের মতন ভালোবাসি। অভি আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে। সে আমার সব কথা শোনে। এখন বাড়িতে ও একমাত্র ছেলে আর আমাদের একমাত্র ভরসা। ও না থাকলে আমার মা মেয়ে কোথায় যেতাম। ও কাজও খুব ভালো করতো। আমি ওকে বলেছিলাম পড়াশোনা শেষ করতে। ওর কাছে যদি একটা ভালো ডিগ্রি থাকে তাহলে ও ভালো চাকরি পাবে। ও আমার কথা মেনে নিয়েছিল। পরের দিন সকালে অনু আবার অজ্ঞান হয়ে পড়ে। এইবার ওর চেহারা দেখে আমি ভয় পেয়ে যাই। মনে হচ্ছিল ওর শরীরে রক্ত বেরিয়ে গেছে, পুরো চামড়া সাদা হয়ে গেছিল। আমি আবার ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তারবাবু এসে বললেন, ওকে কি খাওয়ানো হয়েছে? আমি বলি, ও তো সেই ডাল ভাত আর সবজি খেয়েছিল। ওকে আমি ফলও খাইয়েছিলাম, আর সারাদিন ওকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। ডাক্তারবাবু বলেন, তাহলে ও আবার এত দুর্বল হয়ে পড়লো কী করে? আপনাকে এই ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে, না হলে আপনার মেয়ের প্রাণটাও চলে যেতে পারে। এইভাবে বারবার অজ্ঞান হয়ে পড়া আর এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে থাকা কোনো সাধারণ ব্যাপার নয়। ডাক্তারবাবু চলে যাওয়ার পর যখন অনুর জ্ঞান ফেরে, তখন আমি ওকে বলি, আজকে তুই যদি কোনো কাজ করেছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি অনুর ঘরে যাই, তখন আমি আবার দেখি ও বিছানার চাদর কাচ্ছে। এইবার আমি দূর থেকে ওকে দেখছিলাম। ও যা সব করছে কোনোটাই সাধারণ নয়। যবে থেকে অভি আর ও এক ঘরে শুচ্ছে তবে থেকে ও এমন অদ্ভুত আচরণ করছে। তবে থেকেই ও অজ্ঞান হতে শুরু করেছে। ওরা দুজনে সৎ ভাই বোন, কিন্তু ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে উঠেছে। ওরা নিজের ভাই বোনের মতো একে অপরকে ভালোবাসে। তাহলে দিন দিন আমার মেয়ের শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে কেন? এমনটা তখনই হয় যখন একটা মেয়ে গর্ভবতী হয়। কিন্তু একটা কম বয়সী মেয়ের এরকম হওয়া একেবারেই স্বাভাবিক নয়। পরের দিন সকালে আমি দেখি অনু ছাদে চাদর শুকাতে দিতে গেছে। ও ভয়ে ভয়ে আশেপাশে দেখছিল যে কেউ ওকে দেখছে কিনা। আমি রান্নাঘরে জানালা থেকে সব দেখতে পাচ্ছিলাম। ওর আচরণ আমার খুব অদ্ভুত লাগে। ও আমার ঘরে এসে শুয়ে পড়ে আর নিজের ওপর একটা চাদর চাপা দিয়ে দেয়, আমি যাতে বুঝতে না পারি যে ওর নিচে কোনো চাদর আছে কিনা। আমি ওর জন্য খাবার বানিয়ে নিয়ে যাই। আমাদের দোকানটা ভালো চলছিল না। সেখানে খুব বেশি খদ্দের আসতো না, শুধু বাচ্চারাই আসতো টফি আর চকলেট কিনতে। তারা 5-10 টাকা দিয়ে চলে যেত। এইভাবে আমাদের কি করে চলবে? আমি আমার ছেলে মেয়েকে এই বিষয়ে কিছু জানাই না। অভি আগে থেকেই একটা চাকরি করছিল। তাকে যদি এসব কথা বলি তাহলে ও আরও চিন্তায় পড়ে যাবে। এদিকে এত কম টাকায় আমার পক্ষে সংসার চালানো মুশকিল উঠেছিল। একদিকে অনু অসুস্থ, ডাক্তার বলছে ওকে ভালো ভালো খাবার খাওয়াতে, কিন্তু চাল ডাল কিনতেই তো আমাদের সব টাকা শেষ হয়ে যায়। এইভাবে সংসার চালানো খুব মুশকিল। একদিন আমি অনু আর অভিকে এমন সব কথা বলতে শুনি যা শুনে আমি অবাক হয়ে যাই। তাদের কথা আমি কিছুই বুঝতে পারি না। অভি বলছিল, তুই তো এখন শরীর খারাপ করে বসে আছিস, আমার মনে হয় তোর আর এই কাজটা করা উচিত নয়। অনু বলে, না না, আমি এটা করতে পারবো, এমন সুযোগ তো আর বারবার আসে না। আমি বুঝতে পারিনি যে আমার সাথে এমনটা হবে। আমি ভাবিনি যে আমার শরীরের শক্তি এত কম যে আমি এটুকু সহ্য করতে পারবো না। অভি বলে, আমি তোর জীবন নিয়ে খেলতে পারবো না, তাই আমাদের এটা বন্ধ করা উচিত। অনু বলে, এটা এটা তো মাত্র কয়েকটা সপ্তাহের ব্যাপার, তারপর আর এমন সুযোগ আসবে না। ওরা কি কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিন সকালে আমি এমন একটা জিনিস দেখি যেটা দেখে আমার হুঁশ উড়ে যায়। আমি দেখি অনু ছাদে কাপড় শুকোতে দিতে গেছে, সে এক পাশে গিয়ে বমি করে। আমি দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি, তোর কি হয়েছে? তুই কি খেয়েছিস? আর তুই রোজ বিছানার চাদর কেন কাচিস? এসব তুই কি করছিস?
তুই এমন কোনো কাজ করিসনি তো যাতে আমার আর বাবার সম্মান নষ্ট হয়? এমনটা হলে আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। আমার মেয়ে বলে, মা তুমি এসব কি বলছো? আমি এমন কোনো কাজ কেন করব যাতে তোমাদের মাথা নিচু হয়? তুমি যেমনটা ভাবছো তেমনটা একেবারেই নয়। মনে হয় আজকাল তুমি বেশি সিনেমা দেখছো বা কেউ আমার বিরুদ্ধে উস্কোচ্ছে। আমি যদি রোজ চাদরটা কাচি তাতে কি হয়েছে? চাদরটা নোংরা হয় তাই কাচি। আর তুমি তো জানো যে আমি রোজ ওষুধ খাই, তার জন্য হয় আজ আমার বমি হলো। তুমি কি সব উল্টোপাল্টা ভাবছো? আমার মেয়ে আমার সাথে এভাবে কথা বলছে, আমি ওর গালে একটা সপাটে চড় মারি। তখনই অভি সেখানে এসে পড়ে। অভি আমাকে বলে, মা তুমি এটা কি করছো? তুমি ওর গায়ে হাত কেন তুললে? আমি বলি, হ্যাঁ আমি ওকে মেরেছি। এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। আমি এখনো জানি না যে তোরা দুজনে মিলে কি করছিস। যেদিন আমি জানতে পারবো সেদিন আমি তোদেরকে ছাড়বো না। আমি নিজেই জানি না আমার কি হয়েছিল। আমার মুখে যা আসছিল আমি তাই বলছিলাম। আমার এমনটা করা উচিত হয়নি। সেদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আর আমি দেখি আমার ছেলে মেয়েদের ঘরে লাইট জ্বলছে। এত রাতে ওদের ঘরের লাইট কেন জ্বলছে? ওদের তো এখন শুয়ে পড়া উচিত। আমি ওদের ঘরের কাছে যাই আর গিয়ে আমি ওদের কথা বলার আওয়াজ শুনতে পাই। ওরা কিছু একটা নিয়ে কথা বলছিল। আমি বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। অভি বলছিল, তুই খুব ভাগ্যবতী। অনু বলে, হ্যাঁ সে তো বটেই, কিন্তু কাল যখন আবার আমার শরীর খারাপ হবে তখন মা আবার চিন্তা করবে। অভি বলে, আর মাত্র কটা দিনের ব্যাপার, একটু সহ্য করে নে। আমি ভাবি ওরা এসব কি কথা বলছে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি দরজাটা খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু যেই আমি দরজাটা খুলতে গেলাম আমি দেখি দরজাটা ভেতরে বন্ধ। ওরা ঘরের দরজা বন্ধ করে কেন শুয়েছে? এখন গরমের সময়, ওদের তো দরজা খুলে শোয়া উচিত। আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু ওরা দরজা খোলে না। ওরা দরজা খুলতে আধ ঘন্টা লাগিয়ে দেয়। যখন ওরা দরজা খোলে তখন আমি ভেতরে গিয়ে দেখি ওরা দুজনে ছাড়া ঘরে আর কেউ নেই। ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল ওরা ঘুমোচ্ছিল। আমি ওদের জিজ্ঞেস করলাম, তোরা কি করছিস? ওরা বলে, আমরা তো ঘুমোচ্ছিলাম। আমি বলি, মিথ্যে কথা বলিস না, তোরা জেগেছিলিস। আমি তোদের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ওরা বলে, আমরা এত রাতে কেন জাগবো? আমাদের কি কাল পরীক্ষা আছে যে আমরা জেগে থাকবো? আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমার কাছে বলার মতন কিছু ছিল না। ওদের দেখে মনে হচ্ছিল যে ওরা ঘুমোচ্ছিল। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি, কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল আছে। একদিন আমি আমার মেয়ের হাতে কালশিটের দাগ দেখতে পাই। আমি তাকে জিজ্ঞেস করি যে তোর চোট কি করে লাগলো? সে আমাকে বলে যে তরকারি কাটতে গিয়ে ছুরিতে তার হাত কেটে গেছে, কিন্তু ছুরিতে কাটলে তো আঙুলটা কাটতো, ওর হাতের ওপরে কি করে কাটলো? কখনো সে অজ্ঞান হয়ে পড়ছে, কখনো তার শরীরে আঘাতের চিহ্ন, কখনো সে লুকিয়ে লুকিয়ে বিছানার চাদর কাটছে। এইসব কি হচ্ছে? আমি যেটা ভাবছি সেটা সত্যি নয় তো? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে আমার আশঙ্কা যেন সত্যি না হয়, কিন্তু এইসব চিহ্ন তো সেই দিকেই ইঙ্গিত করছে। ভুলটা আমারই। আমার অনু আর অভিকে এক ঘরে শুতে দেওয়া উচিত হয়নি। ওরা ভাই বোন হলেও ওরা তো সৎ ভাই বোন, আর ওরা কম বয়সী ছেলে মেয়ে। এই বয়সের ছেলে মেয়েরা সহজেই ভুল করে বসে। ওদের আবেগ অনেক বেশি। আমারই ওদের ওপর নজর রাখা উচিত ছিল। বড়রা যদি ছোটদেরকে না সামলায় তাহলে তো ওরা ভুল করবেই। সব দোষ আমার। আমি এখন থেকে ওদের ওপর খুব কড়া নজর রাখছিলাম। একদিন আমি ঘরের বাইরে থেকে ওদের কথা শুনতে পাই। আমার ছেলে আমার মেয়ের জন্য একটা ওষুধ কিনে এনেছিল, যে সে অনুকে সেই ওষুধের ট্যাবলেটটা দিয়ে বলে, তুই এটা খেলে তোর সব সমস্যা দূর হয়ে যাবে। রোজ রাতে শোবার আগে তুই এই ট্যাবলেটটা খাবি, তাহলে দেখবি তুই সকালে আর অজ্ঞান হবি না। অনু সেই ট্যাবলেটটা নিয়ে তার আঁচলের ভেতর লুকিয়ে ফেলে। তারপর থেকে আমি দেখি অনু আর অজ্ঞান হয় না। কিন্তু একদিন হয়তো সেই ট্যাবলেটটা শেষ হয়ে গেছিল, তাই অনু আবার অজ্ঞান হয়ে পড়ে। সেই দিন আমার ছেলে বাড়িতে ছিল না, তাই আমি ঠিক করি এই সুযোগটা কাজে লাগাবো। আমি অনুর বিছানার চাদরটা তুলে নিজের ঘরে নিয়ে আসি। আমি দেখতে চাই যে ওই চাদরে কী এমন লেগে থাকে যার জন্য অনু রোজ সেই চাদরটা কাচে, এমনকি তার শরীর খারাপ থাকা সত্ত্বেও সে কাচতে ভোলে না। আমি চাদরটা ঘরে নিয়ে এসে সেটা খুলে দেখি। প্রথমে আমি কিছু দেখতে পাই না, কিন্তু যখন আমি আরও ভালোভাবে দেখি তখন আমার চোখে পড়ে যে গোটা চাদরে সাদা সাদা চুল লেগে আছে। আমি বুঝতে পারছিলাম না যে ওটা কিসের চুল। ওই চুলগুলো পুরো সাদা ছিল আর একদম ছোট ছোট ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমার মেয়ের জ্ঞান ফিরে আসে। সে আমাকে এসে বলে আর জিজ্ঞেস করে, মা আমার বিছানার চাদরটা কই? ও ঘাবড়ে গিয়ে গেছিল। হয়তো ও বুঝতে পেরেছিল যে আমি চাদরটা দেখে ফেলেছি। আমি বলি, আমি ওটা কাচতে দিয়েছি। ও তখন আমার পাশ থেকে উঠে যাচ্ছিল। তখন আমি ওর হাতটা ধরে বলি, আমি আজ দেখে ফেলেছি যে ওই চাদরটা কি লেগে আছে।
এবার তুই আমাকে সব সত্যি কথা বল, তুই এসব কি করছিস? আমার মনে খুব খারাপ চিন্তা আসছে। আমি যা সন্দেহ করছি সেটা কি সত্যি? আমার মেয়ে আমার পাশে এসে বসে আর আমাকে সব কথা খুলে বলে। ওর কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। ও আমাকে বলে, মা তুমি যেমনটা ভাবছো তেমনটা একেবারেই নয়। আমি আর অভি বুঝতে পেরেছিলাম যে আমাদের বাড়ির অবস্থা ভালো নয়। দোকান থেকেও তেমন টাকা আসছে না, আর ভাইও খুব বেশি টাকা রোজগার করে না। আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব। তখন ভাইয়ের এক বন্ধুর ভাইকে একটা কাজ দেয়। তার বন্ধু অনেকগুলো ছোট ছোট খরগোশ আর গিনিপিগের বাচ্চা পুষে ব্যবসা করছিল, কিন্তু সে একা তাদেরকে সামলাতে পারতো না। তাই সে ভাইকে এই কাজটা দিয়েছিল, আর এর জন্য তাকে সে অনেক টাকা দিত। ভাই সারাদিন ওই বাচ্চাগুলোকে দেখাশোনা করত, কিন্তু রাতে সে ক্লান্ত হয়ে পড়তো। আমি বুঝতে পারি যে রাতে তার বিশ্রাম দরকার, তাই আমি তাকে বলি ওই বাচ্চাগুলোকে আমাদের ঘরে নিয়ে আসতে, আর আমি সারা রাত ওদেরকে সামলাবো। ওই বাচ্চাগুলোর গায়ের লোম আমার চাদরে লেগে থাকতো, যেটা আমি সকালে ধুয়ে ফেলতাম, কারণ আমি জানতাম যে তোমার এই ধরনের কাজ একদম পছন্দ হবে না। আমরা তোমাকে এই ব্যাপারে কিছু বলতে চাইনি। কয়েকটা রাত পর আমি বুঝতে পারি যে আমার বাচ্চাগুলোতে অ্যালার্জি আছে, তাই আমি সকালে অজ্ঞান হয়ে পড়তাম। ভাই আমাকে যে ওষুধটা এনে দিয়েছিল সেটা ওই অ্যালার্জির ওষুধ। ভাইয়ের বন্ধুটা খুব বড় লোক, সে আমাদের এই কাজটার জন্য রোজ 1000 টাকা করে দিত। কাল ওই বাচ্চাগুলোর আমাদের বাড়িতে শেষ দিন ছিল, কারণ আজ ভাইয়ের বন্ধু ওদেরকে নিয়ে অন্য শহরে চলে যাবে। এই কটা দিনে আমরা অনেক টাকা কামিয়ে ফেলেছি, যেই টাকা দিয়ে আমরা ভাইয়ের ঘরের ছাদটা মেরামত করতে পারবো আর বাড়ির কিছু জিনিসপত্র কিনতে পারবো। আমরা জানতাম তোমার পোষা পশু পছন্দ নয়, তাই আমরা তোমাকে এই ব্যাপারে কিছু বলিনি, কিন্তু তুমি কত কিছু ভেবে বসেছিলে, আমাদেরকে সন্দেহ করেছিলে। অভিকে আমার সৎ ভাই হলেও আমি ওকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি। সে সবসময় আমাদের কথা ভেবেছে। তার আত্মীয়রা অনেক বড় লোক, ও চাইলে তাদের কাছে গিয়ে থাকতে পারতো, কিন্তু ও আমাদেরকে দেখবে বলে এখানে রয়ে গেছে। আমার খুব আফসোস হয় এই ভেবে যে আমি ওদেরকে সন্দেহ করেছি। ওদের সম্পর্কে কত কিছু ভেবেছিলাম, কিন্তু ওরা সত্যি কত ভালো। আমার জীবন অনেক খারাপ হয়েছে, কিন্তু তার মধ্যে একটা ভালো জিনিস হলো ভগবান আমাকে এমন দুজন সন্তান দিয়েছে যারা বুদ্ধিমান, রোজদার আর দায়িত্ববান। অভি ফিরে আসার পর আমি তাকে কিছু জানাই না, অনুও জানায়নি যে আমি সবটা জেনে গেছি। আমি আর এই বিষয়ে কথা বলে নিজেকে ছোট করতে চাই না। কিছুদিন পর অভি তার ঘরের ছাদটা সারিয়ে ফেলে। আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব পরিশ্রম করতে শুরু করে। আমার মেয়ে বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়ায়। আস্তে আস্তে আমাদের অবস্থা আরও ভালো হতে শুরু করে, আমাদের বাড়িতে টাকা আসতে থাকে। আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব পরিশ্রম করত, কারণ ওরা জানতো ওদের মাথার ওপর বাবা নেই, আর আমারও তেমন কিছু করার ক্ষমতা নেই, তাই যা করার ওদের নিজেদেরকেই করতে হবে। ভগবানের অনেক কৃপা যে আমি যেটা ভেবেছিলাম সেটা সত্যি হয়নি, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা ছিল। আমার ছেলে আর মেয়ে দুজনেই বয়স কম, আমার উচিত হয়নি দুজনকে এক ঘরে শুতে দেওয়া। আমি যা সন্দেহ করেছিলাম সেটা যদি হতো তাহলে সব শেষ হয়ে যেত। তাই আমি আপনাদেরকে সতর্ক করছি যে আমি যেই ভুলটা করেছি সেটা আপনারা করবেন না। আপনারা আপনাদের বাচ্চাদের ভালোভাবে খেয়াল রাখবেন, তারা কি করছে, কোথায় যাচ্ছে, সব কিছুর খোঁজ রাখবেন। তাদের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করবেন, যাতে তারা আপনাদের সাথে সব কিছু শেয়ার করে। তারা যদি ভুল পথে যায় তাহলে তাদের সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আপনাদের। আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদেরকে আলাদা ঘরে শুতে দেবেন। আপনাদের আবারও বলবো, আপনারা আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।